নমস্কার, দ্রোণাচার্য ইউটিউব ক্লাসে স্বাগত। আজকেও আমাদের টপিক হচ্ছে প্রাইমারি টেটের লাইফ সায়েন্স এবং ইভিএস পার্টের জীবনবিজ্ঞান এবং এনভায়রনমেন্ট পরিবেশের পার্টের পরবর্তী ক্লাস, যেটা আমরা আগে নিচ্ছিলাম তার কন্টিনিউশনটা। শেষ ক্লাসে আমরা কিছু প্রশ্ন আলোচনা করি, 10টার মতো প্রশ্ন আলোচনা করেছিলাম সি টেটের থেকে, যে আমাদের জীবনবিজ্ঞান এবং পরিবেশ পার্টে কী ধরনের প্রশ্ন আসে সেটা আমরা আলোচনা করেছিলাম। 10টা প্রশ্ন, সেটারই আজকে কন্টিনিউশন করবো আমরা। আমরা বাকি প্রশ্নগুলো ওই সেটটার আরও যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আচ্ছা, আগের দিন আমরা 10টা প্রশ্ন করেছিলাম, আজকে 11 থেকে শুরু করছি। আচ্ছা, প্রথম প্রশ্ন আজকের, এন্ডেমিক বা স্থানীয় প্রজাতি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ঠিক বা সত্যি? এন্ডেমিক প্রজাতি বা স্থানীয় প্রজাতি সম্পর্কে কোনটা ঠিক কথা বলা হয়েছে, কোনটা সঠিক সেটা জানতে চেয়েছে। আচ্ছা, এন্ডেমিক কথাটা মানে হচ্ছে স্থানীয় বাংলায়, অর্থাৎ যাদেরকে, এটা আক্ষরিক অর্থে মানে ধরলে এটা বোঝা যাবে, যাদেরকে কোনো উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, যাই হতে পারে না, যখন একটা উদ্ভিদ বা প্রাণীকে, কোনো একটা যে কোনো জীবকে, সে উদ্ভিদ হোক প্রাণী হোক সবারই, যখন একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমার বাইরে কোথাও পাওয়া যায় না, মানে এই প্রাণী বা উদ্ভিদগুলো একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমাতেই জন্মায়, এর বাইরে কোথাও পৃথিবীতে সারা কোথাও হয় না, এই ধরনের জীবকে আমরা বলি এন্ডেমিক বা স্থানীয় জীব। এন্ডেমিক বা স্থানীয় জীব বলি, প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে। যেমন ধরো আমাদের এশিয়াটিক লায়ন, একমাত্র যেটা আমাদের এশিয়ার যে সিংহ, আফ্রিকার সিংহগুলোর জাত অন্যরকম, ওদের রেস অন্যরকম, জেনেটিক অন্যরকম। কিন্তু আমাদের ভারতে গুজরাটে গির অরণ্যে যে সিংহগুলো পাওয়া যায়, ওটা হচ্ছে এশিয়াটিক লায়নের শেষ বংশধর। এই বর্তমানে এই এশিয়াটিক লায়নকে আমাদের ওই গুজরাটের গির অরণ্য ছাড়া আর কোথাও পাওয়া যাচ্ছে না। তো ওই গির অরণ্যের এশিয়াটিক লায়ন কি, গির অরণ্যের স্থানীয় জীব বা গুজরাটের এন্ডেমিক জীব বলতে পারো। বা আমাদের তিব্বত বা হিমাচল প্রদেশের ওপর দিকে, হিমাচল প্রদেশের আপার ল্যাটিচিউডে নির্দিষ্ট হাইটের ওপর আমরা ব্রহ্মকমল ফুল পাই। এই ব্রহ্মকমল ফুলগুলো কিন্তু আর কোথাও জন্মায় না, ওই ওই নির্দিষ্ট হাইট ছাড়া, ভারতের এই অঞ্চলটা ছাড়া আর কোথাও হয় না। ওটা এন্ডেমিক গাছ ওখানকার একটা। বেশ কিছু আমাদের স্যালামান্ডার জাতীয় কিছু, আমাদের স্যালামান্ডার বলছি, ভুল বললাম, কিছু আমাদের কিছু লিমলেস অ্যাম্ফিবিয়ান, কিছু কিছু মানে উভচর হয় যে দেখতে সাপের মতো অ্যাকচুয়ালি, আমাদের নর্মাল উভচর তো ব্যাঙের মতো হয়, কিন্তু কিছু আমাদের সাপের মতো একটু উভচর হয়, যেগুলো আমাদের ভারতের দক্ষিণ ঘাট, সরি পশ্চিম ঘাট পর্বতমালায় পাওয়া যায়। ভারতের পশ্চিম ঘাট পর্বতমালায় কিছু সাপের মতো দেখতে উভচর পাওয়া যায়, যেগুলোকে, ওই পার্টিকুলার ওই জাতিগুলোকে, ওই ধরনের প্রাণীগুলোকে আমরা পৃথিবীতে আর কোথাও পাই না। ওটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালার এন্ডেমিক বলতে পারি আমি। তো এরকম করে যখন কোনো নির্দিষ্ট গাছকে বা কোনো উদ্ভিদকে বা প্রাণীকে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমার বাইরে আমরা পাই না, তাকে বলা হয় এন্ডেমিক বা স্থানীয়। ঠিক আছে, এটা কিন্তু মানে এরকম নয় যে এন্ডেমিক হলে তাকে এক্সটিংক্টের বা তাকে বিপদগ্রস্ত অস্তিত্ব, তার মানে অস্তিত্বের সম্মুখীন, অস্তিত্বের বিলুপ্তির সম্মুখীন, সেরকম নয় ব্যাপারটা। অনেক বেশিও থাকতে পারে, হয়তো একটা জায়গাতেই অনেক রয়েছে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গার বাইরে পাওয়া যাচ্ছে না। তাহলে উত্তর হবে গ, উত্তর হবে গ। ঠিক আছে, পরেরটা আসছে, নিচের গোষ্ঠীগুলির মধ্যে কোনটি শুধুমাত্র জৈব উপাদান নিয়ে গঠিত? শুধু জীব জাতীয় উপাদান, জীবজ উপাদান আছে, অর্গানিক বা জৈব বস্তু আছে, অজৈব কিছু নেই। প্রথমটা কি আছে, কি বালি, অজৈব, প্রথমেই অজৈব চলে এলো, বালি অজৈব। কাছিম ঠিক আছে, বাট বালি অজৈব, এটা হলো না, বাদ, এখনই বাদ দিলাম। পতঙ্গ, ব্যাঙ, মাছ, জলজ উদ্ভিদ, এটাই হবে উত্তর আমাদের খুব সম্ভবত। দেখি আর কি আছে, বাঘ, হরিণ, ঘাস, মাটি, মাটি অজৈব হয়ে গেল। পতঙ্গ, জল, জল অজৈব হয়ে গেল। তাহলে উত্তর খ হবে একদম, উত্তর হবে খ, পতঙ্গ, ব্যাঙ, মাছ, জলজ উদ্ভিদ। এই অপশনগুলো কিন্তু আমি যেটা বারবার বলছি, আগের দিনও বলেছিলাম, এই অপশনগুলো কিন্তু আমি পাল্টাইনি। একদম যে অপশন তোমার সি টেটের গ্রুপ এতে ছিল, ঠিক সেই অপশনগুলি আমি দিয়েছি, কোনো অপশন পাল্টানি, এরকম ভাবেই প্রশ্নটা ছিল। ঠিক আছে, আমরা আগের দিনও বলছিলাম আমরা এই প্রশ্নগুলো কিন্তু সি টেট থেকে বেছে নেওয়া, সি টেটের যে গ্রুপ এ পার্টটা হয় সেখান থেকে বেছে নেওয়া। ঠিক আছে, তোমাদের এটাই মডেল যেহেতু আমাদের পরীক্ষার, তো এটাকেই আমরা দেখছি। সোজা প্রশ্ন, অপশন খুব সোজা দেওয়া আছে, উত্তর হবে খ। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরেরটা যাচ্ছি, বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সত্য? ঠিক এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা আগের দিনও করেছিলাম, এই একই কনসেপ্টের প্রশ্ন। তো নিশ্চয়ই আশা করছি তোমরা এটা বুঝতে পারবে, এটা উত্তর আমাকে হয়তো বলতে হবে না, নিশ্চয়ই তোমরা এতক্ষণ উত্তর দেখে ফেলেছো। এটা উত্তর কি হবে, উত্তর হবে আমার গ, অঞ্চলটির জীববৈচিত্র্য এবং সংস্কৃতি উভয়কেই সংরক্ষণ সুনিশ্চিত করা।
আমি আরেকবার ছোট করে বলে দিই, এটা আমি আগের দিন বলেছিলাম ডিটেলসে, আজকে ছোট করে বলছি। আচ্ছা, বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু একটা সংরক্ষিত অঞ্চল, সংরক্ষিত অরণ্য বলতে পারো। কিন্তু সংরক্ষিত অরণ্যের অনেকগুলো ধরন হতে পারে, যেমন আমাদের ন্যাশনাল পার্ক বা আমাদের জাতীয় উদ্যান হয়, আমাদের অভয়ারণ্য হয় বা স্যাংচুয়ারিগুলো হয়। সেগুলোর সঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভের পার্থক্য কোথায়? আমরা স্যাংচুয়ারি ঠিক করি, আমরা আগের দিন বলছিলাম স্যাংচুয়ারিতে আমরা একটা নির্দিষ্ট প্রাণীকে বেছে নিয়ে সেই প্রাণীটার একটা জঙ্গল, সেই জঙ্গলের কোনো প্রাণীটা, জঙ্গলের হরিণটাকে বা বাঘটাকে বা হাতিটাকে, কোনো নির্দিষ্ট প্রাণীকে আমরা বেছে নিচ্ছি, নির্দিষ্ট ধরনের প্রাণীকে বেছে নিয়ে সেটাকে আমরা সংরক্ষণের চেষ্টা চালাচ্ছি। অবশ্যই আমি জঙ্গলকে বাদ দিয়ে কোনো একটা প্রাণীকে সংরক্ষণ করতে পারবো না। আমি যদি একটা জঙ্গলে বাঘ সংরক্ষণ করতে চাই, জঙ্গল নষ্ট হয়ে গেলে বাঘ থাকবে কোথায়? তাহলে বাঘকে সংরক্ষণ করতে গেলে জঙ্গলকেও সংরক্ষণ করতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাই ডেফিনেশন আমরা বলি কোনো প্রাণীকে সংরক্ষণের জন্য অভয়ারণ্য সৃষ্টি করা হয়। আর ন্যাশনাল পার্কে বলছিলাম কি, ন্যাশনাল পার্কে পুরো ইকোসিস্টেমটা, পুরো বাস্তুতন্ত্র, মানে সংজ্ঞার মধ্যে কোনো প্রাণীর নাম নেই বা উদ্ভিদের নাম নেই, বলছে পুরো জঙ্গলটাকেই বা পুরো বাস্তুতন্ত্রটাকে সংরক্ষণ করতে হবে। এটা হচ্ছে কি আমাদের ন্যাশনাল পার্কের কনসেপ্ট। কিন্তু বলেছিলাম বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষেত্রে এটা আলাদা কি সবার থেকে। বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষেত্রে এই সমস্ত জঙ্গলগুলোর চারপাশে বা জঙ্গলগুলোর মধ্যে যদি কোনো আদিবাসী বা মূলবাসী মানুষের জনগোষ্ঠী থাকে বা বাসস্থান থাকে, তাদেরকেও, তাদের জীবনটাকেও, তাদের সুযোগ সুবিধাটাকেও ওই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে সংরক্ষণ করা হচ্ছে। অর্থাৎ এই বায়োস্ফিয়ার রিজার্ভের কনসেপ্টে কোনো মূলবাসী লোক বা আদিবাসী মানুষদের, যারা বহু যুগ ধরে মূল অঞ্চলে, মূল ভূখণ্ডের বাসিন্দা, যারা বহু যুগ ধরে প্রকৃতির সঙ্গে বসবাস করছে, তাদের যে দাবি, প্রাকৃতিক দাবি পরিবেশের উপর, সেটাকে মান্যতা দেওয়া হচ্ছে। তাদের দাবিটাকে এখানে আমি গ্রাহ্য করছি। যেখানে আমরা ন্যাশনাল পার্ক বা স্যাংচুয়ারিতে মানুষকে ঢুকতে দিচ্ছি না, মানুষের হাঁটা চলাকে, মানুষের প্রবেশকে আমরা নিয়ন্ত্রণ করছি, বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু সেটা বলা হচ্ছে না। বায়োস্ফিয়ার রিজার্ভে বলা হচ্ছে, বায়োস্ফিয়ার রিজার্ভের কনসেপ্টে বলা হচ্ছে কি, যে যেহেতু এই ধরনের মানুষগুলো, এনারা বহু বছর ধরে জঙ্গলের সঙ্গে রয়েছেন, জঙ্গলে বসবাস করছেন, বহু বছর ধরে জঙ্গলের আশেপাশে বা জঙ্গলের ভেতরে বসবাস করছেন, কিন্তু তাতেও এরা জঙ্গলে কোনো ক্ষতি করেননি। এই আদিবাসী মানুষেরা বা মূলবাসী মানুষরা কিন্তু কোনোদিন জঙ্গলে ক্ষতি করেন না, কেননা তারা জানেন তাদের অস্তিত্ব জঙ্গলের উপর ডিপেন্ডেন্ট। তারা প্রথাগতভাবে তা বহু যুগ ধরে জঙ্গলের কাঠকুটো পাতা কুড়িয়ে জ্বালানি পাচ্ছেন। তারা জঙ্গলের যে যে বন্য সম্পদ, মধু, ঘি, ঘি বলছি আমি, মধু, ঠিক আছে? বা বিভিন্ন রকমের কাঠ, কয়লা, এগুলো সমস্ত ওরা সেখান থেকে কুড়িয়ে সেগুলো বিক্রি করে পয়সা পাচ্ছে, অর্থনৈতিক বা জঙ্গলের পাতা দিয়ে কিছু বানাচ্ছে, বিড়ি বানাচ্ছে বা কোনো বাসনপত্র বা খাওয়ার জিনিস বানাচ্ছে। এই যে বানাচ্ছে এগুলো, এগুলো বিক্রি করে সে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। এবং শুধু তাই নয়, তারা ওষুধি বৃক্ষ, বিভিন্ন রকমের মেডিসিনাল প্ল্যান্ট পাচ্ছে সেখান থেকে। তো এই ধরনের আদিবাসী মানুষদের জীবনটা দেখা যাচ্ছে এই বন জঙ্গলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং ফলে তারা নিজেদের উদ্যোগেই বন জঙ্গলকে সংরক্ষণ করেন। তোমরা জানো তোমাদের ভারতের যে বিভিন্ন রকম পরিবেশ আন্দোলন রয়েছে, বিশেষ করে আমাদের প্রথম শুরু হয়েছিল যেটা আমাদের, যে রাজস্থানের অঞ্চলে এটা হয়েছিল আমাদের, সেই বলো নামটা কি ওটা, আমাদের বিষ্ণুই আন্দোলন যেটা, সে বিষ্ণুই আন্দোলনে কি ছিল, জঙ্গলটার মোটোই ছিল বিষ্ণুই পিপল। এটা বিষ্ণুই কাদের বলা হয়? বিষ্ণুই হচ্ছে একটা নির্দিষ্ট ধরনের ধর্মীয় গোষ্ঠী, এরা ও প্রকৃতিকে পুজো করে। তো ওই প্রকৃতিকে বসে, যে প্রকৃতিতে বাস করতো সেখানকার জঙ্গল, সেই তারা যেখানে বাস করতো সেই অঞ্চলে জঙ্গল যখন রাজার সৈন্যরা কাটতে এসেছিল রাজপ্রাসাদ জেনে, 1600 কত সালের কথা, 1630 সালের কত সালের কথা, সেই সময় যখন আসছিল তারা কিন্তু প্রতিহত করেছিল, তারা জঙ্গলকে বাঁচাতে, জঙ্গলের গাছ বাঁচাতে নিজেদের প্রাণ দিয়েছিল, ওখানকার মহিলারা বিশেষ করে। তো এইভাবে কিন্তু শুধু এরা নয়, তোমরা জানো যে সলমন খানের যে কৃষ্ণসার হরিণের মামলাটা, তারাও কিন্তু কিছু ওই বিষ্ণুই কিছু পিপল, মানুষ, তারাই কিন্তু ওখানে ওই মামলাটা করেছিলেন, অ্যাকচুয়ালি ওরাই কিন্তু প্রতিবাদ করেছিলেন। তো এই ধরনের আরো অনেক আমাদের মূলবাসী মানুষ বা আদিবাসী মানুষ রয়েছেন আমাদের শুধু ভারত নয়, সারা পৃথিবীতেই, যারা কিন্তু নিজেদের স্বার্থেই জঙ্গলকে সংরক্ষণ করেন, নিজেদের স্বার্থেই জঙ্গলকে ওনারা বাঁচান এবং জঙ্গলকে ওরা ভগবান মনে করেন, ঠিক আছে, দেবতা মনে করেন। তো ওনারা ওই জন্যই এই জঙ্গলটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেন, এবং এর ফলে এই বায়োস্ফিয়ার রিজার্ভের কনসেপ্টে বলা হচ্ছে এদের যে ভূমিকা জঙ্গল বাঁচানোর জন্য, এদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে এরাও যেহেতু বহু বছর ধরে, বহু হাজার বছর ধরে এখানে রয়েছেন, ফলে এদেরও কিন্তু দাবি জন্মেছে এই জঙ্গলে থাকার জন্য। শুধুমাত্র পশু পাখি নয়, এই মানুষগুলো জঙ্গলের নিজস্ব সম্পদ। তো ওনাদের সংস্কৃতি, ওদের যে বৈচিত্র্য, সবই কিন্তু এখানে সংরক্ষণ করা হচ্ছে, এখানে মানুষকে বাদ দিয়ে নয়। ন্যাশনাল পার্ক বা স্যাংচুয়ারিতে মানুষকে পুরোপুরি বাদ দিয়ে করছি ব্যাপারটা, কিন্তু এখানে মানুষকে বাদ দিচ্ছি না আমরা, এখানে আমরা একদম মানুষকে নিয়েই সংরক্ষণ করছি। উত্তর হবে কি তাহলে? গ। এটা আমি আগের দিনও বলেছিলাম, আমি আজকেও একটু বললাম, ঠিক আছে? আসি পরের প্রশ্ন।
আচ্ছা, এটা একটুখানি আবার সেই অ্যাক্টিভিটি কারিকুলাম বা হাতে কলমে যে পরীক্ষা তোমাদের হাতে কলমে যে পড়াশোনা করানো হয় তার একটা উদাহরণটা, এই ধরনের প্রশ্নটা। একটা বলছে বিকার জলের মধ্যে, একটা বিকারের মধ্যে 4 ভাগের 3 ভাগ জল ভরা হলো, ভরে সেখান থেকে এক মুঠো কি না বাগানের মাটি, বাগানের যে মাটি, জঙ্গলের যে মাটি বা বাগানের মাটি, সেটা এক মুঠো এনে দিয়ে কাঠি দিয়ে ভালো করে গুলে জলটাকে খানিকক্ষণ স্থির করে রেখে দেওয়া, মানে বিকারটাকে পাত্রটাকে রেখে দেওয়া হলো। তাহলে কি হবে, আস্তে আস্তে যে গুলে দেওয়ার ফলে যেগুলো সমস্ত মাটির যা উপাদানগুলো, মাটির কণা, বালি, বিভিন্ন জৈব বস্তু যা ছিল সবকিছু মিশে গেছে জলে, সেটাও আস্তে আস্তে থিতিয়ে পড়বে। এবার থিতিয়ে পড়লে ন্যাচারালি কি হবে, যখন থিতিয়ে পড়বে এই মাটিতে যা কিছু ছিল তার মধ্যে সবচেয়ে ভারী জিনিস নিচে পড়বে, সবচেয়ে ভারীটা নিচে পড়বে, এটা ন্যাচারাল হওয়ার কথা। এবার একটু হালকাটা তার উপরে পড়বে, তারপরে একটু হালকাটা তার উপরে পড়বে, এভাবে লেয়ার তৈরি করবে জিনিসটা। তো এক মুঠো বাগানের মাটিকে যদি গুলে আমি রেখে দিই জলটাকে, তাহলে ঠিক কি কি অর্ডারে আমার এটা নিচ থেকে উপর দিকে, বিকারটার বা পাত্রটার নিচ থেকে উপর দিকে কি কি স্তরে আমার জিনিসগুলো পড়বে সেটা জানতে চাইছে। খুব সোজা জিনিস, একটু ভাবলেই চলে যাবে উত্তর। কিন্তু প্রশ্নের প্যাটার্নটা একটু খেয়াল করো, প্রশ্নটা কিন্তু অ্যাক্টিভিটি কারিকুলামের প্রশ্ন, অ্যাক্টিভিটি কারিকুলাম বা সক্রিয় যোগদানের প্রশ্ন এটা, যেখানে আমরা একটা প্রত্যক্ষভাবে ছাত্রদেরকে একটা প্রত্যক্ষ দৃষ্টান্ত দেখিয়ে তাকে শেখাতে চাইছি, বা নিজেরাও এটা করতে, তুমি ছাত্রকে বলো তুমি এক মুঠো মাটি নিয়ে গুলে দাও, জিনিসটাকে গুলে রেখে দাও, দেখো কি হয়, অবজারভেশন করতে দিচ্ছি আমি, তাকে আমি অ্যাক্টিভলি এখানে ইনভলভ করতে পারছি। কিন্তু অ্যাক্টিভিটি কারিকুলাম এবং ডুইং বাই লার্নিং, লার্নিং বাই ডুইং এর উদাহরণ। এটা অ্যাক্টিভিটি কারিকুলাম এবং ডুইং বাই লার্নিং এর, সরি উল্টো বলছি আমি বারবার করে, লার্নিং বাই ডুইং এর উদাহরণ, হাতে কলমে কাজ করে শেখার উদাহরণ। ঠিক আছে, বলো দেখি উত্তর কি হবে, নিশ্চয়ই এতক্ষণ পেয়ে গেছে উত্তর, কি হবে? উত্তর হবে ঘ, সবচেয়ে ভারী নুড়ি, নুড়ি পাথর যেগুলো আছে অল্প অল্প, যেগুলো বড়, সে নিচে পড়লো। তারপরে একটু তার চেয়ে একটু কম ভারী কে, বালি। তারপরে কি পলি মাটি, যে মাটির কণাগুলো ওখানে আছে, কাদার কণাগুলো সেগুলো পড়ছে। তারপরে জল, আর একদম উপরে হিউমাস। হিউমাস মানে জৈব বস্তু। বাগানের মাটিতে কি ধরনের জৈব বস্তু থাকে? সাধারণত পচা পাতা, ফল, এই সমস্ত থাকে। পচা জিনিসপত্র, যে গাছপালার যে পচা অংশগুলো সেগুলো থাকে। তো পচা পাতা, আধপচা পাতা, সেগুলো জলে ভেসে উঠবে, জলের উপরে ভেসে উঠবে, এগুলো হিউমাসটা এখানে ভেসে উঠবে। তাহলে নুড়ি সবচেয়ে নিচে, সবচেয়ে ভারী, তারপরে একটু হালকা ভারী, তারপরে পলি, তারপরে জল, একদম উপরে হচ্ছে হিউমাস। এইভাবে জিনিসটা জল হবে। ঠিক আছে, তাহলে এটা আমার ঘ উত্তর হবে। হয়ে গেল, পরেরটা যাই। এটা একটু আগের দিন বলছিলাম, একটা ভূগোলের প্রশ্ন আসে, অর্থনৈতিক ভূগোলের প্রশ্ন বা ভূগোলের প্রশ্ন কিছু আসে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভূগোলের সয়েলের প্রশ্ন। দেখো যে কোন ধরনের মাটিতে গম, ছোলা এই ধরনের ফসল ভালো হয়। ঠিক আছে, প্রথমে অপশন দেওয়া আছে দোআঁশ এবং বেলে। বেলে মাটিতে কোনো ফসল করে ভালো হয় না, একবার তরমুজ বা কিছুটা বা এই মেলন জাতীয় কিছু জিনিস ভালো হয়, বাট বাকি কিছুই ভালো হয় না খুব একটা, কারণ বেলে মাটিতে জল ধারণ ক্ষমতা একদম কম, জল ধরে রাখতে পারে না, বালি প্রায়। যে দেখবে সাদা বালি যেগুলো, ওগুলো অনেক সময় নদীর পাড়ে মাটি তুলে এনে রেখে দিলে ওর সাদা বালির মতো হয়ে যায়, ওটা মাটি খুব, বালি খুব বেশি আছে, জল ধরে রাখতে পারে না। দোআঁশ মাটি ভালো, জল ধারণ ক্ষমতা মাঝারি। মানে দেখো দোআঁশ হচ্ছে কি মাঝারি, দুটোর এক্সট্রিম কি, একদম বেশি জল ধরে রাখে, খুব আঁট হয়ে থাকে, সেটা হচ্ছে কি আমাদের এঁটেল মাটি, যেটা একদম শক্ত হয়ে যায় শুকনো ইটের মতো, ভেতরে বালি খুব কম, ফলে ভেতরে জল, মানে ভেতরে পোরাসনেস খুব কম, ভেতরে জল ঢোকে খুব কম, নিয়ে শক্ত হয়ে গেলে শুকলে একদম শক্ত হয়ে ফেটে যায়। আর বেলে মাটি আছে উল্টোটা, একদম বেশি জল ধরে জল ধরেই রাখতে পারে না, মানে জল সব বেরিয়ে যায় এবং ভেতরে জল ঢুকতে পারে প্রচুর, প্রচুর জল ঢুকতে প্রচুর বেরিয়ে যায়। এখানে জল ঢুকতে পারছিল না এঁটেল মাটিতে, বেলেতে খুব বেশি ঢুকতে পারে। এদের মাঝামাঝি হচ্ছে কি দোআঁশ। তো দোআঁশ মাটিতে সবকিছুই প্রায় ভালো হয়, কিন্তু এখানে দুটো চেয়েছে এখানে, তাহলে এখানে আমরা উত্তর করবো হচ্ছে গিয়ে পলি এবং দোআঁশ। পলি মাটিও আমাদের উর্বর মাটি, সেখানে বেশি করে গম জাতীয় জিনিসগুলো বেশি ভালো হয়, আর দোআঁশ মাটিতে ছোলা জাতীয় জিনিসগুলো বেশি ভালো হয়। পলি মাটি, উর্বর মাটি, যেটা সদ্য পড়া যায়, পলির যে মানে সমতল, পলি সমতলে সব তোমরা জানো উর্বর মাটি থাকে, সেখানে একটা ভালো হবে, সঙ্গে দোআঁশ মাটিতেও ভালো হবে। এটা একটা ভূগোল ঘেঁষার প্রশ্ন, একটু দেখে নেবে। শুধু পলি নয়, পলি এবং দোআঁশ উত্তর করতে হবে। এগুলো একটুখানি ভূগোলের বই, অর্থনৈতিক ভূগোলের পাঠ থেকে ভালো করে বা ভূ প্রকৃতির দিক থেকে দেখে নেবে একটু, ঠিক আছে? তাহলে অর্থনৈতিক ভূগোলে এগুলো থাকে তোমাদের। পরেরটা আসি, নিম্নলিখিত জ্বালানিগুলির মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু মানে হচ্ছে গিয়ে কোনো একটা জৈব বা কোনো অজৈব যে কোনো একটা জ্বালানিকে আমি যদি সম্পূর্ণ দহন করতে পারি, সম্পূর্ণ দহন করলে, সম্পূর্ণ দহন করলে তার থেকে যে ক্যালোরি বা তাপ পাওয়া যায়, ঠিক আছে, সেটাকে আমরা বলি আমাদের তার মানে সেই সেই বস্তুটার ক্যালোরিফিক ভ্যালু। ঠিক আছে, যেমন ধরো আমাদের খাদ্যেরও হয়, আমরা পড়েছি অলরেডি যে আমাদের খাদ্যের মধ্যে
কি বলার নাম, শর্করা প্রোটিন ফ্যাটের মধ্যে সবচেয়ে বেশি তাপন মূল্য কার? ফ্যাটের। 9.3 কিলো ক্যালোরি বলেছিলাম। হ্যাঁ, পড়েছিলাম আমরা এগুলো প্রথম চ্যাপ্টারটায়। তো এরকম ভাবেই সব জ্বালানিরও আমাদের কি হয়, এরকম ভ্যালু, ক্যালোরিফিক ভ্যালু বিভিন্ন রকমের, কতটা পুড়িয়ে কত তাপ পাই সেটাকে আমাদের প্রশ্ন, মানে সেইটাই একটা পরিমাপ করি আমরা ক্যালোরিতে। ঠিক আছে, সেটা আমাদের জানতে চাওয়া হচ্ছে এখানে। এটা এখানে খাদ্যের নয়, এখানে হচ্ছে আমাদের জ্বালানির থেকে জানতে চাওয়া হচ্ছে। এটার উত্তর হবে, এখানে আমার যে কটা দেওয়া আছে সেইখানের মধ্যে আমাদের উত্তর কি কি দেওয়া আছে? সিএনজি দেওয়া আছে, আগের দিন বলছিলাম। মিথেন গ্যাস, জৈব গ্যাস, যেটা ন্যাচারাল গ্যাস, তাকে কম্প্রেস করে মানে চাপ দিয়ে লিকুইডে পরিণত করা হয়েছে। ঠিক আছে। ডিজেল, জানো ডিজেল কি? পেট্রোলিয়াম থেকে আসছে এদিকে। লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি, যেটা আমরা গ্যাস রান্নার গ্যাস সেটা ইউজ করি সেটা। ঠিক আছে। আর পেট্রোল। ওকে। এই চারটের মধ্যে কোনটার সবচেয়ে বেশি জ্বালানি মানে তাপন মূল্য, সবচেয়ে বেশি তাপ বা শক্তি পাওয়া যায় কোনটা থেকে? ঠিক আছে। এটার উত্তর হবে আমাদের, যে কটা অপশন দেওয়া আছে তার মধ্যে উত্তর হবে আমাদের পেট্রোল। উত্তর কি হবে? পেট্রোল হবে। সরি, ভুল বলছি, পেট্রোল হবে না, এটা হচ্ছে গিয়ে সরি, গ হবে। লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি হবে। এলপিজির মানে যেটা আমরা রান্নার গ্যাস, সেই এলপিজির তাপন মূল্য হয় প্রায় 55,000। ঠিক আছে, 55,000 মানে 55000, 55 তারপর 3টে শূন্য কিলো ক্যালোরি। ঠিক আছে। সেদিকে আর ওদিকে সিএনজি, এটা আমরা বলছি এটা মিথেন গ্যাস অ্যাকচুয়ালি, তার হয় তারও খুব কাছাকাছি, 55 থেকে 50,000, 5,000 কম। ডিজেলের হয় মোটামুটি তোমার 45,000 সামথিং, 45,000 ক্যালোরি টাইপের। আর আমাদের পেট্রোলের হয় হচ্ছে কি 45,000। ডিজেল আর পেট্রোল সমান প্রায়, যেহেতু একই ধরনের জ্বালানিগুলো, মানে যে খনিজ তৈল মানে পরিশুদ্ধ করার সময় ডিজেল পেট্রোল দুটোই পাওয়া যায়, ওদের জন্য প্রায় দুজনেরই 45,000 করে। সিএনজি বা ওটা বলে মিথেন বলছি, তার হচ্ছে 50,000 ক্যালোরি। আর কিলো না, শুধু শুধু ক্যালোরি, হ্যাঁ। আর এলপিজির হচ্ছে বললাম 55,000, তো উত্তর হবে কি এখানে? এলপিজি হবে। ওকে, তো উত্তর হবে গ। এগুলো তো একটু তোমরা নেট ঘেটে, তোমরা নেট ঘেটে দেখে নিতে, ইন্টারনেট ঘেটে একটুখানি দেখে নেবে যে কোনটা কি ক্যালোরি হলে একটা আন্দাজ। এই ধরনের প্রশ্ন কিন্তু আমি আমি এখানে বোধহয় একটা তুলেছি, কিন্তু এটা বোধহয় অন্যান্য ইয়ারও এসছে, মানে 2-3 বছরের প্রশ্ন, আমি 5-6 বছরের প্রশ্ন দেখেছি তো, তার মধ্যে আমি একটা প্রশ্ন তুলেছি, বাট এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসে। আমি স্যাম্পল একখানাকে তুলে নিয়েছি এখানে, আর একটা বোধহয় পরে আছে, মনে পড়ছে না আবার, বাট এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে এসছে কয়েকবার। তোমরা একটু পারলে জাস্ট সিম্পল গিয়ে তোমরা ইন্টারনেটে সার্চ করবে যে বিভিন্ন ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু কত, বলে হোয়াট ইজ দ্য ক্যালোরিফিক ভ্যালু অফ ডিফারেন্ট ফুয়েলস বলে সার্চ করবে, গুগলে পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, চলে আসি আমাদের পরের প্রশ্ন। বলছে বাতাসে নাইট্রোজেন ও অক্সিজেন ব্যতি রেখে, নাইট্রোজেন অক্সিজেন বাদ দিয়ে বাকি যেগুলো সিও, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, মিথেন রয়েছে, আর্গন রয়েছে, সমস্ত অল্প অল্প করে রয়েছে। মেন হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন। নাইট্রোজেন এবং অক্সিজেনকে বাদ দিয়ে বাকিগুলোর পরিমাণ কতটা? এটা খুব সোজা প্রশ্ন। মোটামুটি আমাদের 77% মতো কি থাকে? নাইট্রোজেন থাকে। ওদিকে 21% থাকে অক্সিজেন, মানে প্রায় আমার 99 মতো হয়ে গেল। 77 ওদিকে, ওদিকে তুমি যদি এখানে 21 বা 23% ধরো, সেখানে 20-21% যদি ধরো, এটা অ্যাপ্রক্সিমেট, পুরো এক্সাক্ট নয়, অ্যাপ্রক্সিমেট ভ্যালু, মানে প্রায় 19% হচ্ছে এই দুটোই। তাহলে বাকি পুরো রইলো সবকিছু মিলে 0.1, সরি, শুধু শুধু 1%, মানে অপশন খ হবে। তোমাদের কার্বন ডাইঅক্সাইড 0.04% থাকে, মিথেন থেকে আরো কম, আর্গন থেকে আরো কম, জলীয় বাষ্প থেকে একটু বেশি, মানে সব মিলেমিশে 1%-এর মতো হবে। বাকি প্রায় 99%, একদম কাটা কাটা না, বাকি প্রায় 99% কি আমাদের নাইট্রোজেন অক্সিজেন। ওকে, উত্তর হবে 1%। এটাও তোমাদের ভূগোলে থাকে, এটা তোমাদের জীবন বিজ্ঞানের বই, সরি আমাদের প্রকৃতি বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের বইও থাকে, বায়ুর উপাদান। ঠিক আছে, বা ভূগোলের বইও পাবে তোমরা এটা, কোনটা কত পার্সেন্ট থাকে। আসি পরের প্রশ্নটা। বলছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি সম্পর্কে নিচের কোন বক্তব্য বা কোন বক্তব্যগুলি সত্যি? ঠিক আছে। বায়োডাইভার্সিটি কি আছে দেখো অপশন আমরা। বলছে জীববৈচিত্র্য বলতে কোনো নির্দিষ্ট অঞ্চলে কোনো নির্দিষ্ট প্রজাতির কতগুলি জীব বাস করে সেই সংখ্যাটি বোঝায়। ধর একটা জঙ্গলে, সেই জঙ্গলে বাঘ কতগুলো আছে, হরিণ কতগুলো আছে, আম গাছ কতগুলো আছে, এরকম টাইপের। অপশন বি বলছে কি, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী কতগুলো নির্দিষ্ট প্রজাতির জীবের সংখ্যাকে কোনো অঞ্চলে জীববৈচিত্র্য বলা হয়। নির্দিষ্ট প্রজাতি, কোনো একটা প্রজাতি হলো একটা শুধু বাঘ বা শুধু হরিণ, ঠিক আছে, শুধু বাঘ বা শুধু হরিণের সংখ্যা কতগুলো আছে এটা নির্দিষ্ট করে নেওয়া আছে। আচ্ছা,
সি বলছে কি জীববৈচিত্র্য বলতে কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সমস্ত প্রকার উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যকে বোঝায়। এটাই মনে হচ্ছে উত্তর হবে আমাদের। এবং অপশন ডি বলছে কোনো প্রাণী বিশেষ না, অপশন ডি তো হবেই না, অপশন সিটা হবে। আমরা কোনো জীববৈচিত্র্য বলতে কোনো নির্দিষ্ট প্রজাতিকে বেছে নিই না, ঠিক আছে? এখানে প্রথমটা দ্বিতীয় অপশন এ আর বি প্রায় এক। কোনো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির কতগুলো জীব বাস করে, কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী কতগুলো জীবের নির্দিষ্ট প্রজাতির জীবের সংখ্যা, মানে কতগুলো প্রজাতি না, বিয়েরটা একটু আলাদা। প্রথমটা বলতে চাইছে কি যে বাঘ কটা হরিণ কটা এরকম আছে, আর অপশন বি বলছে কি যে কতগুলো প্রজাতি, মানে সব বাঘ মিলে বাঘ, 100টা বাঘ আছে জঙ্গলে, সবটা মিলে একটা বাঘ, মানে বাঘ বাস করে সোজা কথা একটা। 2000টা হরিণ আছে, হরিণ বাস করে। শুয়োর আছে, বুনো শুয়োর আছে ধরো 50টা, কথা কথা বলছি তাহলে বুনো শুয়োর, মানে জাস্ট অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ একটা করে ধরছি আমরা, মানে কতগুলো টাইপ অফ জীব বাস করে সেটা হচ্ছে তা বলা হচ্ছে, সেটাও নয়। কতগুলো টাইপ অফ প্রাণী বা কতগুলো টাইপ অফ উদ্ভিদ আছে সেটাও কিন্তু জীববৈচিত্র্য বলে না। জীববৈচিত্র্য বলতে আমরা সবকিছু বুঝি, সবকিছু বুঝি, যা কিছু উদ্ভিদ প্রাণীর প্রত্যেককে নিয়ে জীববৈচিত্র্য, সংখ্যা এবং তাদের ভ্যারাইটি সব নিয়ে, ঠিক আছে? তাহলে অপশন হবে গ, এই সরি খ। জীববৈচিত্র্য বলতে কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সমস্ত প্রকার উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য বোঝায়। উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য সবকিছু নিয়ে, ঠিক আছে? মানে কতগুলো, কত প্রজাতির উদ্ভিদ, কত প্রজাতির প্রাণী, কতগুলো সংখ্যক আছে সব নিয়ে তাকে বলছি আমরা সি। ওকে, আসি আমরা পরেরটা, 19 নম্বর প্রশ্ন। এটাও সে একটা লার্নিং বাই ডুইং বা অবজারভেশনের থেকে প্রশ্ন, অবজারভেশন লার্নিং থেকে প্রশ্ন। বলছে শিক্ষক শ্রেণীকক্ষের টেবিলে একটি জ্বলন্ত মোমবাতি রেখে সেটিকে কাঁচের জার দিয়ে ঢেকে দিলেন। খানিকক্ষণ পর কি হলো, মোমবাতিটা নিভে গেল। মোমবাতিটাকে জ্বালিয়ে রাখা, এবার ঢেকে দিলেন, আচ্ছা। কিছুক্ষণ পর মোমবাতিটি নিভে গেল। আমি পরীক্ষাটা করছি, দেখে দেখলাম এবার তিনটা বক্তব্য দিচ্ছে যে আমরা কি দেখছি, মোমবাতিটাকে নিভে গেল, খানিকক্ষণ পর নিভে যাবে, কেন নিভে যাবে না, আমরা জানি যে এটা একটা পরীক্ষা। সেটা কিসের পরীক্ষা, এটা হচ্ছে কি আমাদের জ্বলনের জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয়, বায়ুর প্রয়োজন হয়, তার পরীক্ষা। আমি কাঁচ দিয়ে ঢেকে দিলে একটা মোমবাতি, কাঁচের জার দিয়ে ঢেকে দিলে কি হয়, বিশেষ করে এটা অ্যাকচুয়ালি তোকে বয়ে থাকে, এটা একটা প্লেটের মধ্যে জল নিয়ে সে জলের মাঝখানে একটা মোমবাতি দিয়ে রাখা হয়, মানে জলের মধ্যে রাখা হয় না, জলের নিচটা জল, উপর দিয়ে একটা কাঁচের জার দিয়ে ঢেকে দেওয়া হয়। তাহলে কাঁচের জারের মুখটা জল দিয়ে বায়ুনিরুদ্ধ হয়ে গেল, নিয়ে একটা কাছে একটা পাত্রের মধ্যে জল রয়েছে, তো একটা কানা উঁচু পাত্রে জল রয়েছে, তার মধ্যেখানে একটা মোমবাতিকে দাঁড় করিয়ে রাখলাম জলের মাঝখানটা, এবং উপর থেকে একটা কাঁচের জার দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার তাতে কি হলো, নিচে জল থাকার জন্য নিচ থেকে আর জল ঢুকলো না, এবং ওপরে যে মানে যে জলটুকু, যে হাওয়াটুকু ভেতরে আটকে পড়লো বোতলটার ভেতরে বা জারটার ভেতরে, সেখানে যে অক্সিজেন ছিল সেই অক্সিজেনটুকু কাজে লাগার পর আর অক্সিজেন পাচ্ছে না, মোমবাতিটা নিভে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পরীক্ষা, মানে বায়ু কিছু জ্বলনের জন্য অক্সিজেন বা বায়ুর প্রয়োজন, এটা পরীক্ষা। এবার এখানে অতটা দেয়নি, জাস্ট তিনটে বক্তব্য দিয়েছে। ঢেকে দেওয়ার পর কি হলো, কিছুক্ষণ পর মোমবাতি নিভে গেল। এটা থেকে আমরা কি বুঝলাম, মোমবাতিটাকে জ্বালিয়ে রাখার জন্য বায়ুর প্রয়োজন বা বাতাসের অক্সিজেন মোমবাতিটাকে জ্বলতে সাহায্য করে। তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে। এটা কিন্তু এখানে চাইনি, ভুল ঠিক চাইনি বা অর্ডারও চাইনি, কি চেয়েছে উপরে বক্তব্যের মধ্যে, এগুলোর বক্তব্যগুলো নেচার কি, এই যে বক্তব্যগুলো স্টেটমেন্টগুলো স্টুডেন্টকে বলবো তার মধ্যে কোনটা ঠিক বলছি। বলছে উপরে সবকটি পর্যবেক্ষণ, একদমই না, প্রথমটা পর্যবেক্ষণ ঠিক আছে, যে আমি দেখলাম পর্যবেক্ষণ, যে দেখতে পাচ্ছি, আমি মোমবাতিকে জ্বালিয়ে দিলাম, উপর করে দিলাম জারটাকে, দেখলাম আস্তে আস্তে নিভে গেল, এটা পর্যবেক্ষণ। এবার এর থেকে সিদ্ধান্ত করছে কি, যে যে মোমবাতি মানে জ্বালিয়ে রাখার জন্য বায়ুর প্রয়োজন, বায়ু ছাড়া মোমবাতি জ্বলে না, বা বায়ুর অক্সিজেন ছাড়া আমাদের মোমবাতি জ্বলে না। ফলে এই এই যে দুটো সেন্টেন্স আছে, সেকেন্ড এবং থার্ডটা, এরা হচ্ছে গিয়ে অবজারভেশন বা সিদ্ধান্ত, এটা হচ্ছে অবজারভেশন বা সিদ্ধান্ত। এখানে অপশন খ ছিল কি সবকটাই সিদ্ধান্ত, না, সবকটা সিদ্ধান্ত নয়, এই দুটো সিদ্ধান্ত, প্রথমটা হচ্ছে পর্যবেক্ষণ। অপশন গ বলছে কি কেবলমাত্র প্রথম বক্তব্যটি পর্যবেক্ষণ, এটাই ঠিক হবে। এটা পর্যবেক্ষণ, এটা অবজার্ভ করতে চোখে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যালি। এ বি দুটোই অবজার্ভ, বিটা তো বললাম, এই দুটোতে হচ্ছে ইনফারেন্স, এটা হচ্ছে সিদ্ধান্ত, এই দুটো সিদ্ধান্ত, এই 2 নম্বরটা 3 নম্বরটা সিদ্ধান্ত। কিন্তু প্রথমটা হচ্ছে সত্যিকারে শুধুমাত্র পর্যবেক্ষণ। কোনো কিছু পর্যবেক্ষণ করে ওটা ব্যাখ্যা করতে গেলে আমাদের তখন ইনফার করতে গেলে এগুলো আমরা সিদ্ধান্ত করছি। তাহলে উত্তর কি হবে আমার, নিশ্চয়ই বুঝতে পারছো তো? উত্তর হবে আমার গটা, প্রথম বক্তব্যটি হচ্ছে পর্যবেক্ষণ, বাকিগুলো কিন্তু আমার জানতে চাইনি, বাট বাকি দুটো হচ্ছে কি আমাদের সিদ্ধান্ত। তো সবকটা সিদ্ধান্ত হলো, তাহলে এটা অপশন খ হবে না, অপশন ক হবে না, উত্তর গ হবে। এই যে আরেকটা সেই একই রকম প্রশ্ন, এটা বলছিলাম নিচের কোনটার ক্যালোরিফিক ভ্যালু সবচেয়ে বেশি। আচ্ছা এইখানে যেগুলো দেওয়া আছে, ঠিক আছে, এইখানে আমার
সবচেয়ে বেশি ক্যালোরি হলো খুব সম্ভবত এখানে তোমাদের কোল, না কোলের তো হবে না, 30 বোধহয়। এটা হচ্ছে হাইড্রোজেন হবে খুব সম্ভবত। ঠিক আছে, এটা একটু আমার কনফিউশন হচ্ছে, দাঁড়া একটু ভেবে নি, দাঁড়া। পেট্রোল, ডিজেল, না, এক সেকেন্ড। আচ্ছা দাঁড়া, এটা একটু পরে বলছি আর উত্তরটা। আমি পরের প্রশ্নটা, এবার এই মুহূর্তে উত্তরটা মনে পড়ছে না, এক সেকেন্ড দাঁড়াও, আমি দেখে নিচ্ছি। কয়লা, পেট্রোল, আমার হাইড্রোজেনটা কনফিউশন হচ্ছে, একটু ওয়েট করে দাঁড়াও। ক্যালোরিফিক ভ্যালু একটু মনে করি, দাঁড়াও। আহ, আচ্ছা, এটা আমি তোমাদের একটু পরে বলছি, এক সেকেন্ড, পরের প্রশ্নটা এটা মনে পড়ছে না এই মুহূর্তে আমার। আহ, আচ্ছা, তার পরের প্রশ্ন বলতে, জমিতে জৈব সার হিসেবে প্রয়োগ করার জন্য, জমিতে জৈব সার প্রয়োগ সংক্রান্ত নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি বা কোনটি সত্য? কি আছে? অপশন এ আছে যে আহ, জৈব সার মাটিতে শক্ত করে, জৈব সার মাটিকে শক্ত করে, মাটি কে হবে ওটা, ফলে গাছেরা মাটি দুর্বলভাবে আটকে থাকে। জৈব সার প্রয়োগে মাটিতে গাছের পক্ষে প্রয়োজনীয় অজৈব উপাদানগুলোর পরিমাণ বৃদ্ধি পায়, মিনারেলস গুলো ঢোকে। জৈব সার মাটির গঠন বিন্যাস উন্নতি ঘটায়, মাটির টেক্সচার ঠিক করে। আর নিচেরটা কি আছে, লাস্টেরটা, এগুলি মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। আচ্ছা, এখানে আমার এ বাদে বাকি সবকটাই হবে। জৈব সারের সঙ্গে মাটি শক্ত করার খুব একটা সম্পর্ক নেই, ঠিক আছে, কিন্তু বাকি সবকটা মাটিতে বিভিন্ন রকম যে অজৈব উপাদানগুলো সেটা বাড়ে যেটা, ঠিক আছে, বা তোমার যে তাতে যে মাটির যে গঠন টেক্সচারটা একদম, যদি শুধু এঁটেল মাটি হয়, যদি এঁটেল মাটি হলে কিন্তু আমার মাটিতে খুব ভালো গাছ হয় না, কারণ ওখানে সার কম থাকে বা মাটিতে খুব আঁট হয়ে যায়, ফলে এখানে জল ঢুকতে পারে না ভেতরে জল, সেই জন্য আর কি এটা হয় না। তো ওই জন্য আমি বলছি এটা তোমার হবে না, মানে সেই জন্য মানে মাটিতে একটুখানি একটু পচা জিনিস থাকলে মাটির উর্বরতা বাড়ে, মাটিতে পচনের ভেতরে পচন হওয়ার, ধর একটা পাতা চাপা পড়েছিল, পাতাটা আস্তে আস্তে পচে গেল, ফলে ওই যেখানটায় পচে গেল জিনিস হচ্ছে আয়তন তো কমে যায়, ছোট হয়ে যাচ্ছে ব্যাপারটা, যে জায়গাটা ফাঁকা হয় সেই জায়গাটা ওঠে, মাটিতে বায়ুপূর্ণ স্থান বাড়ে, মাটিতে বায়ু ঢোকে ইত্যাদি হয়। তো এটা ঠিক আছে, এবং মাটির গঠন বিন্যাস আমাদের জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, সব ঠিক আছে, ঠিক আছে। তো এগুলো তো সবকটাই হচ্ছে বি সি ডি, সবকটাই হবে আমার, এটা হবে না খালি, তাহলে অপশন ক হবে আমার, অপশন ক হবে। আচ্ছা, এটা উত্তর, এটা খুব সম্ভবত হাইড্রোজেন হবে না, না হাইড্রোজেনের খুব সম্ভবত 30 হয়, 30,000 সামথিং। আমি পেট্রোল বললাম বেশি, যে পেট্রোল হবে এখানে, যে কটা আছে পেট্রোল ডিজেল দুটোই সমান, আমরা পেট্রোল ধরবো, এই আমরা এখানে পেট্রোলকে ধরবো। পেট্রোল হচ্ছে কি তোমাদের ওই বলছিলাম 45,000 এর মতো হচ্ছে, ঠিক আছে। আর কয়লা যেন কত বললাম, কয়লা হচ্ছে তোমার পেট্রোল 33,000, কয়লা পেট্রোল ডিজেল, তুমি পেট্রোলটা উত্তর করো, এখানে এটা একটু কনফিউজিং হচ্ছে, এটা উত্তর পেট্রোলটা করাই বেটার হবে, পেট্রোলটা করাই বেটার হবে, 55,000 মতো এর ক্যালোরি, ঠিক আছে। এটা হচ্ছে 33,000 সামথিং কিছু হবে, তা উত্তর পেট্রোল করবো। কিন্তু ওখানে করেছিলাম কি, ওখানে আমরা করেছিলাম কিন্তু সিএনজি, এই সরি এলপিজি করেছিলাম, কিন্তু আরো বেশি ছিল ওটা। এটা হয়ে গেছে আমাদের। এর পরেরটা আসি, বলছে আর্দ্র জলবায়ু বিশিষ্ট কৃষ্ণমৃত্তিকা অঞ্চলে নিচের কোন তন্তু উৎপাদনকারী ফসলটি ভালো হয়? এটা তোমাদের তো খুব কমন প্রশ্ন, ভূগোলের প্রশ্ন। এটা উত্তর হবে তুলো। আমাদের ধরো মহারাষ্ট্রে খুব ভালো তুলো হয়, কেন না, মহারাষ্ট্রে কৃষ্ণ মৃত্তিকা পাওয়া যায়, তুলো খুব ভালো হয় কৃষ্ণ মৃত্তিকা। এটা তো ভূগোলে ছোটবেলায় পড়তো, উত্তর হবে ঘ। এবার তোমার আগের দিন বলছিলাম কিন্তু ভূগোল ফিজিক্যাল সায়েন্স সব মিলিয়ে গুছিয়ে প্রশ্ন, যে একটু আগে যে জলের প্রশ্ন, এই সরি মোমবাতির প্রশ্নটা বললাম, অবজারভেশনের প্রশ্নটা, ওটা কিন্তু ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন, তাই না? তো এরকম কিন্তু ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান সবকিছু বা ভূগোল সবকিছু ঘুরিয়ে ফিরে পড়বে, শুধু পরিবেশ নয়, শুধু ইকোলজি নয় কিন্তু, বারবার বলছি। আচ্ছা, ছাত্রছাত্রীদের মধ্যে গবেষণাধর্মী দক্ষতা প্রয়োগ বৃদ্ধির জন্য, গবেষণাধর্মী দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষক যখন কোনো প্রয়োগমূলক শিক্ষণের বিষয় বেছে নেবেন, তখন কোন ধরনের বিষয় বেছে নেওয়া অধিক বাঞ্ছনীয়, মানে যেটাকে আমরা প্রয়োগমূলক, মানে আমরা হাতে কলমে করে শিখতে চাইছি, সেরকম একটা কোনো কিছু সেরকম ভাবে শেখাতে চাইছি, হাতে কলমে লার্নিং বাই ডুইং এর প্রিন্সিপাল ফলো করতে চাইছি, এখন কি ধরনের, মানে যে
আমি যে ডু করবো, কাজ করবো, সে কি ধরনের কাজ বেছে নেওয়া উচিত। এখানে 4টে অপশন রয়েছে। শ্রেণীর সংখ্যাগুরু সংখ্যক ছাত্র যে বিষয় নিয়ে আগ্রহী সেটা আছে। মানে যেটা বেশিরভাগ ছাত্র এটা নিয়ে পড়তে যাচ্ছে সেটা করে দেওয়া, সেটা বেছে নেওয়া। শিক্ষক তার ছাত্রছাত্রীর পক্ষে যেটি অধিক গুরুত্বপূর্ণ মনে করবেন সেরকম কোনো বিষয় বেছে নেওয়া। অপশন গ, ছাত্ররা দৈনন্দিন জীবনে যে ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয় সেরকম কোনো একটি বিষয়ের ব্যাখ্যা সংক্রান্ত বিষয়। আর অপশন ঘ হচ্ছে পাঠ্যসূচির অন্তর্গত এমন একটি বিষয় বেছে নেওয়া যেটি শিক্ষণ এক নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। মানে যেটা যেটা আমার সিলেবাস শেষ করতে হবে সেরকম একটা বিষয় বেছে নেওয়া। আচ্ছা, এখানে আমার অনেকে বলতে পারে উত্তর ক হতে পারে, যে ছাত্রের উপর আমরা জোর দিচ্ছি, ছাত্র সেন্ট্রিক বা স্টুডেন্ট সেন্ট্রিক পড়াশোনা করছি। অনেকে বলতে পারে ক হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে খ হবে না কেন। খ হচ্ছে স্টুডেন্ট মানে টিচার সেন্ট্রিক হয়ে গেছে, যেন শিক্ষক কেন্দ্রিক মানসিকতা বা পড়াশোনার যে পাঠদান পদ্ধতি, এটা এখনকার মডার্ন সায়েন্সে যেন তোমরা এডুকেশনে বলা হয় না, এটা ঠিক নয়। আমার টিচার সেন্ট্রিক হয়ে গেলে স্টুডেন্ট এখন আগ্রহ হারিয়ে ফেলবে, টিচার এখানে মুখ্য হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে। যদি আমাদের প্র্যাকটিক্যালি তাই হয়, আমরা এখন ক্লাসে পড়াই, অনেক সময় প্র্যাকটিক্যালি আমরা হয়তো তাই করি, কিন্তু এটা থিওরিটিক্যালি উচিত নয় একেবারে। সবসময় ছাত্রদের দিকে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু ছাত্রদের দিকে যদি খুব গুরুত্ব দাও, ছাত্ররা তো সবকিছু জানে না, ছাত্রদের তো এক্সপিরিয়েন্স কম। তারা হয়তো যে বিষয়টা তাদের প্রয়োজন নেই সেটা নিয়ে বেশি মাথা ঘামাবে, বা যেটা তাদের দরকার নেই সেটা নিয়ে, বা তাদের খুব একটা তাদের কোনো লাভ হবে না শিখে, সেটা নিয়ে হয়তো মাথা ঘামাবে। যেখানে কারিকুলামের একটা ব্যাপার আছে, স্কুলের মধ্যে আমরা কারিকুলাম মেনে চলতে হয়, ফলে আমাদের এমন তাহলে পুরোপুরি তাদের হাতে ছেড়ে দেওয়া কিন্তু ঠিক নয়। মানে তারাও যদি সবটাই তারা নিয়ন্ত্রণ করে ফেলে, তাহলে কিন্তু তাদের উদ্দেশ্যটা হয়তো সবসময় আমরা ফুলফিল করতে পারবো না। কেননা যতই তাদেরকে উপর আমরা মনোযোগ দিই, তাদেরকে সেন্টারে রাখি, কিন্তু তারা তো এক্সপিরিয়েন্স কম, তারা শিখতে এসেছে, তারা তারা সব জানে না। তাহলে পুরোপুরি ওদের উপর নির্ভর করলেও হবে না। তাহলে অপশন গটা এখানে সঠিক উত্তর হবে। এমন একটা বিষয় যেটা আমাদের ডেইলি লাইফে লাগে প্রতিদিন। ধর আমরা বুঝি আমরা যে একটু এটা পড়লাম যে মোমবাতি জ্বলতে অক্সিজেন লাগে, এটা ক্লাস 5-6 এর বাচ্চাকে বায়ুর উপযোগিতা বোঝাচ্ছি বা দহন বোঝাচ্ছি আমি। সেক্ষেত্রে কিন্তু এটা তার তার সিলেবাসও আছে, প্লাস তাকে বোঝাতে গেলে কিন্তু এটা বায়ুর উপাদান বোঝাচ্ছি আমি যখন, সেটা এখন তার সিলেবাসও এটা আছে, এবং তাকে কিন্তু খুব সহজ দিনে প্রত্যেকদিন সে মোমবাতি জ্বলতে দেখছে বা হারিকেন জ্বলতে দেখছে সে আগুন জ্বলতে দেখছে, সেটা দিয়ে তাকে শেখাতে পারলাম খুব সহজে। তাহলে তাহলে আমার দুটো উদ্দেশ্য সফল হলো। আমি কিন্তু স্টুডেন্টের ইন্টারেস্টও জানতে পারলাম। তুমি এখন এমন দেখো, ধর তুমি একটা বাচ্চাকে তুমি, যে আমরা মুখস্থ করি না জিকে বইয়ে, যে বিভিন্ন দেশের রাজধানীর নাম মুখস্থ করছি, হ্যাঁ এটা মুখস্থ করতে হয় কারণ আমরা সেই জায়গাগুলো যাইনি। কিন্তু ভারতের রাজধানী দিল্লি, বা আমরা আরো যদি ছোট করে একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা বলি, এটা আমরা কিন্তু পশ্চিমবঙ্গ ব্যাপারটা কি একটা আইডিয়া আছে আমাদের, পশ্চিমবঙ্গের দেশকে একটা একটা ভৌগোলিক সীমাকে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বলে, এখানকার এরকম মানুষ আছে, ফলে এখানকার সঙ্গে আমার একটু যোগ আছে আমার, ফলে এটা আমার মনে একটা সুবিধা। বা ধরো আমি বলছি এটা উত্তরবঙ্গের একটা ছাত্র, আর আমাদের দক্ষিণবঙ্গের একটা ছাত্র, ধরো কলকাতার একটা ছাত্র। তো পরীক্ষার প্রশ্ন এসছে, দুজনের পরীক্ষার মাধ্যমিকের প্রশ্ন হলো যে কওলা নদী কোথায় অবস্থিত, কোন জেলায় অবস্থিত বা কোথায় অবস্থিত। তাহলে কওলা নদী হচ্ছে উত্তরবঙ্গের নদী। এবার যে উত্তরবঙ্গের ছাত্র, সে জলপাইগুড়ি বা সে যে শিলিগুড়ি টাউনে যে জলপাইগুড়ি ছাত্র হলো, সে যে তার অঞ্চলের এই নদীটার নাম জানতে চেয়েছে, সে কিন্তু এই নদীটার নাম ছোটবেলা থেকে শুনে আসছে, যে আমার অঞ্চলে এই নদীটা আছে, আমি নাম শুনছি, বা হয়তো সে তার নদীর পাড়েই হতে থাকে, নদীর থেকে সামনেই হতে থাকে, সে রোজ সে দেখতে পাচ্ছে নদীটাকে। কিন্তু যে একটা কলকাতা স্টুডেন্ট, সে হয়তো এটা কওলা নদীর নাম শুনেই করেনি, হঠাৎ করে প্রথম শুনলো। ঠিক আছে? তো তার পক্ষে এটা মনে রাখার অসুবিধা। যে রোজ শুনছে তার ক্ষেত্রে ইজিলি উত্তর করবে যেটা সেই জেলায় অবস্থিত। আমাদের জলপাইগুড়ি জেলায় অবস্থিত, এরকম শিলিগুড়ি জেলায় অবস্থিত, সেটা বলবে, কিছু নর্থ বেঙ্গলে অবস্থিত বলবে। কিন্তু কলকাতার স্টুডেন্টটাকে এটা ভাবতে হবে, এটা মুখস্থ করতে হচ্ছে। তো এই ব্যাপারটা তার যেটা তার আয়ত্তের মধ্যে, যেটা সে রোজ দেখছে বা ফিল করছে বা শুনছে, সেটাকে দিয়ে আমি পরীক্ষা দিতে পারলে, সেটাকে দিয়ে আমি এক্সপেরিমেন্ট করাতে পারলে স্টুডেন্টের মনে রাখার সম্ভাবনা বাড়ে। কারণ সেটা সে জানে। প্লাস স্টুডেন্টের যেটা বললাম, যেহেতু আমি তার পাঠ্যবস্তু থেকে বেছে নিচ্ছি আমি, তো সেটা তার কাজও লাগলো। তাহলে অপশন গ হবে, ক কিন্তু হবে না। অনেকেই বলতে পারে ক হবে, কিন্তু ক উত্তর নয়, গ হবে এখানে উত্তর। আর ঘ তো হবেই না। যদি আমরা মানে অ্যাকচুয়ালি আমরা খ আর ঘটাই বেশি করি, আমরা আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে হয়তো বেশি করে ফেলি আমরা টিচাররা, কিন্তু থিওরিটিক্যালি আমাদের গটা বেশি ঠিক। ওকে, দেখো এখানে কিন্তু মানে খুব ক্লোজ অপশন, কিন্তু এই দুটো খুব ক্লোজ অপশন, কিন্তু আমাদের লজিক বলছে এখানে গটা হবে। ওকে, তারপরটা নিই। বিজ্ঞান শিক্ষণে নিচের কোন পদ্ধতির প্রয়োগ সর্বাপেক্ষা কম বাঞ্ছনীয়? বিজ্ঞান শেখাচ্ছি, এই চারটে অপশনে কোনটা আমার সবচেয়ে কম ব্যবহার করা উচিত? এটা দেখো একবার দেখে তুমি পেরে যাবে। কোনো একটা পরীক্ষা পদ্ধতি পাঠ করা। এই যে আগের পরীক্ষাটা বললাম, যে আমি বাচ্চাটাকে হাতে কলমে না দেখিয়ে আমি কি করলাম, ওকে খালি মুখস্থ করলাম যে একটা মোমবাতি জ্বালালাম, মোমবাতির নিচে জল ঢাললাম, ওটা কাঁচের জার দিয়ে ঢেকে দিলাম,
রেখে দিলে খানিকক্ষণ পর দেখলাম কি মোমবাতিটা নিভে গেল। একটা ক্লাস 5 এর বাচ্চাকে মুখস্থ করে দিলাম। এটা মুখস্থ করতে তার যত সে বুঝবে, হয়তো মুখস্থ করে সে করে ফেললো। কিন্তু তার থেকে সে কোনো শিখলো না, জ্ঞান আহরণ হলো না। একটা মুখস্থ রোট লার্নিং হয়ে গেল ব্যাপারটা। তাকে এই জিনিসটা আমি হাতে কলমে করে দেখিয়ে দিই বা পরীক্ষাটা অ্যাটলিস্ট এঁকে দেখাই যে এরকম করছি, এরকম করছি। হ্যাঁ, রিডিং না পড়ে জাস্ট এঁকে দেখাই জাস্ট দিয়ে দাও। সেটা সবচেয়ে তার শিখতে সুবিধা হবে। সবচেয়ে হলো অবশ্যই আমাদের এই যে মডেলের প্রতিরূপ তৈরি করে দেখানো, যেটা আমাদের আজকে প্রকল্প বলে, যেটা স্কুলে এখন প্রজেক্ট দেয়, দেখবে আগেকার দিনে এখন দিত না, এখন প্রজেক্ট দেয় বিভিন্ন স্কুলে। এই প্রজেক্ট করো, সেই প্রজেক্ট করো, সেটাকে আমরা বলছি হাতে কলমের প্রতিরূপ তৈরি, মডেল বানানো। এটা সবচেয়ে ভালো। এগুলো দুটো চলতে পারে, কিন্তু এটা একদমই চলবে না। শুধু পাঠ পড়ে যাওয়া, রিডিং পড়ে যাওয়া, এটা একদম ঠিক নয়। আচ্ছা, আজকে শেষ প্রশ্ন আসি। আচ্ছা, প্রশ্ন, অন্বেষণ, অনুসন্ধান, বিশ্লেষণ, হাতে কলমে কাজ করা ইত্যাদি বিষয়গুলোকে বিজ্ঞান শিক্ষণের সারবস্তু বলে মনে করা হয়। নিচের কোন ধরনের শিক্ষণ পরিকল্পনা এই মূল নীতিগুলিকে কার্যকর করতে সবচেয়ে সহায়ক হবে? এই সবকটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো কোনটার মধ্যে, এই কোনটার মাধ্যমে? অপশন ক বলছে পরিবেশ সংক্রান্ত বিষয়ের উপর একটি বিতর্ক সভা সংগঠন করা, শব্দের প্রকৃতি বিষয়ে প্রকল্প নির্মাণ করতে দেওয়া, অণুজীব সম্পর্কিত একটি একক অভিক্ষা নেওয়া, এবং গ বলছে একটি সাধারণ মানুষের সাধারণ রোগ বিষয়ে দলবদ্ধ আলোচনা, মানে গ্রুপ ডিসকাশন আলোচনা করা। সবই খুব ক্লোজ অপশন অবশ্যই, কিন্তু মানে ধরো এইটা বিতর্ক সভা, এখানে আমার কিন্তু বিশ্লেষণ করতে হচ্ছে, হাতে কলমে কাজ করতে হচ্ছে, বিশ্লেষণ করতে হচ্ছে। বা অভিক্ষা, পরীক্ষা নিচ্ছে, এখানে আমার অন্বেষণ, অনুসন্ধান এগুলো কিছুটা, এটা অতটুকু না, বাট অভিক্ষাতেও আমার একটুখানি কিছু প্রশ্ন করতে, প্রশ্ন মনে আনতে হচ্ছে, বা অন্বেষণ করতে, প্রশ্ন উত্তর খুঁজতে হচ্ছে। দলবদ্ধ আলোচনা তো আমাদের বিশ্লেষণ লাগছে বা প্রশ্ন করতে হচ্ছে, ঠিক আছে লাগছে, কিন্তু সবকটা লাগছে হচ্ছে খতে, প্রজেক্ট করতে দিয়েছে, শব্দ নিয়ে প্রজেক্ট করতে গেল। কিরকম হতে পারে না, এরকম করতে পারি আমরা যে একটা ল্যাবে গিয়ে একটা বায়ু শূন্য একটা একটা প্রথমে একটা কলিং বেল বা একটা কিছু বেল আছে, সেটাকে আমরা প্রথমে এমনি বাজালাম, আওয়াজ শুনতে পেলাম, ঠিক আছে। তারপর একটা কাঁচের জার দিয়ে এটাকে এই জিনিসটাকে ঢেকে দিয়ে ইলেকট্রিক দিয়ে চলছে আর জিনিসটাকে সুইচ টিপলাম, ভেতরে বেলটার ভেতরে কাঁচের জার দিয়ে ঢাকা, সুইচ টিপলাম, আওয়াজ হলো, তাতে দেখলাম আওয়াজ শুনতে পেলাম। এবার কি করলাম, আমি একটা বায়ুশূন্য পাত্রের মধ্যে একটা বায়ুশূন্য একটা একটা ওই বললাম যে কলিং বেলটা আছে, একটা জার দিয়ে ঢাকা দিলাম, জারের চারপাশটা কি করলাম আমি ভেসলিন দিয়ে আটকে দিয়ে, আর ভেতর থেকে হাওয়া বার করলাম, এয়ার বার করে নিলাম, দিয়ে এবার বেলটা বাজালাম। তখন তুমি আমরা শব্দটা শুনতে পাবো না। তখন তাহলে বোঝা গেলো কি শব্দ পরিবহন হতে আমার মাধ্যম লাগে, বায়ু মাধ্যম বা কিছু একটা মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া শব্দ পরিবহন করা যায় না। ঠিক আছে, এটা আমি বুঝতে পারলাম। তো এটা আমি হাতে কলমে করে দেখালাম। তো এটা কিন্তু তাদের তার মাথায় ঢুকে যাবে, তার মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, সে এবং সেটা নিজে কিছু করে বুঝতে পারলো যে শব্দ পরিবহন করতে আমার যে মাধ্যমে লাগে। বা আরেকটা জিনিস করতে পারি, আরেকটা কি প্রজেক্ট করতে পারি কি না, আমি প্রথমে কি করলাম যে শুধু তিনটে জায়গা করলাম, একটা জায়গায় শুধু এয়ারে বেল বাজছে, একটা খোলা জিনিসের মধ্যে একটা এয়ারের মধ্যে নর্মাল অবস্থায় ঘরের মধ্যে একটা বেল বাজালাম। আবার কি করলাম না, একটা পাত্রে জল নিয়ে সেই জলের ভেতরে, জলে ডুবিয়ে হচ্ছে একটা ঘন্টা, একটা লাঠি কিছু বাজালাম। অথবা একটা লোহার পাইপ বা ধাতব স্টিলের পাইপ নিয়ে তার উপর একটা প্রান্তে আওয়াজ করলাম। তো তিনটে থেকে কোনটার থেকে অ্যাপারেন্টলি শব্দটা তাড়াতাড়ি আমার কানে আসছে, আমি তো একটা লম্বা ধরো 6 ফুট লম্বা লোহার পাইপ বা স্টিলের পাইপ, তার একদিকে আওয়াজ টং করে আওয়াজ করলাম, আরেকজন এর পেছনে কান পেতে রইলো। একটা 6 ফুট লম্বা লম্বা জলের পাত্র, তার মধ্যে এক জল ভর্তি হয়েছে, তার একদিক দিয়ে আওয়াজ করলাম, আরেকদিকে কান পাতলাম। একজনই পরপর করে, আমি একবার জলে শুনলাম, একবার ধাতুতে শুনলাম। অ্যাপারেন্টলি কোনটাতে শব্দটা আমার কানে তাড়াতাড়ি এলো মনে হচ্ছে, যত লম্বা তত বুঝতে সুবিধা হবে আর কি। এই যে ব্যাপারটা মানে জলের শব্দের পরিবহন কেমন হয়, সব কঠিন মাধ্যমে পরিবহন বেশি হয়, সবচেয়ে তাড়াতাড়ি পরিবহন হয় কঠিন মাধ্যমে। ঠিক আছে, এই যেটা হাতে কলমে আমি বুঝতে পারলাম এখানে, যে আমার মনে হচ্ছে কি না লোহার পাইপটার শব্দ করলে আমার শব্দটা তাড়াতাড়ি আমার কানে আসছে, 6 ফুটটা তাড়াতাড়ি বা 10 ফুট দূরটা তাড়াতাড়ি সে অতিক্রম করতে পারছে। এরকম করে আমি দেখাতে পারি মডেল বানিয়ে। এইখানেও সবকিছুই অ্যাপ্লাই করতে পারছি। প্রশ্ন আসছে আমার মনে, যে কি শব্দ কোন মাধ্যমে বেশি জড়ে যায়, তাহলে তার জন্য অন্বেষণ করলাম, মানে অনুসন্ধান অন্বেষণ করলাম, আমি খুঁজে বের করলাম যে বিভিন্ন মাধ্যমগুলো খুঁজে বের করলাম, করে কি করে জিনিসটাকে সেট করতে হবে পরীক্ষাটাকে, সেই পরীক্ষার সেটিংটা মডেলটা আমি প্রথমে মনে মনে মেন্টাল ম্যাপিং করলাম, করে জিনিসটাকে বানালাম, তারপরে আমি সেটা হাতে কলমে পরীক্ষা করলাম। সবকিছু এখানে ইমপ্লিমেন্ট করলাম আমি। তাহলে অপশন খটাই উত্তর হবে, প্রকল্প নির্মাণ করতে হবে উত্তর হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই পড়ো ভালো করে, আমি আগের দিনও বললাম পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হয়তো ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে পরীক্ষা, হয়তো অ্যাড বেরিয়ে গিয়ে পরীক্ষা হয়ে যেতে পারে। খুব ভালো করে পড়াশোনা করো, ঘাবড়াবার কিছু নেই। একটু একটু করে লজিক দিয়ে পড়ো, এখনো টাইম আছে হাতে। একটু পেডাগজি পার্টগুলো ভালো করে দেখো, একটু
বইগুলো একটু দেখো, তোমাদের 9, 10, 11, 12, 9 তোমাদের প্রাইমারি ক্ষেত্রে, সরি ভুল বললাম, প্রাইমারি ক্ষেত্রে তোমাদের যে এমনি বইগুলো, প্রাইমারির যে বইগুলো আছে, যে বাচ্চাদের কি পড়ানো হয় 5 পর্যন্ত, সেই বিষয়গুলো একটু দেখো। সেই বিষয়গুলোকে নিজেরা একটা মনে মনে ভাবো যে, ধরো ক্লাস 5 এ বায়ুর উপাদান আছে, তো বায়ুর উপাদানটা ছোট বাচ্চাকে বোঝাবে কি করে? নিজে মনে মনে ভাবো এগুলো। সবসময় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সবসময় এরকম ধরা বাঁধা উত্তর মুখস্থ করলে হয় না, একটু নিজের কমন সেন্স অ্যাপ্লাই করতে হয়, নিজের যে কনসেপ্ট থাকতে হয়, কনসেপ্টটা তৈরি করতে হবে। পড়ো, হয়ে যাবে, খুব কঠিন কিছু নয়, সবাই পারবে। ওকে, চলো আজকের মতো ক্লাস শেষ করি আমরা। ধন্যবাদ, পরে আবার ক্লাসে দেখা হবে।